সকলকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে আমার এই চ্যানেলের নাম তোমরা সকলেই জানো, আর্টস উইথ বিডি। এবং বিগত কয়েকটা ভিডিও তোমরা দেখেছো, যারা দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, যারা মাধ্যমিক দেবে, তোমরা দেখেছো যে আমি তোমাদের যে বাংলা যে টেক্সট বই, সেখানে যে কবিতাগুলো রয়েছে তার বিষয় সংক্ষেপ, তার বিষয়বস্তু নিয়ে ধরে ধরে আলোচনা করার চেষ্টা করছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদেরই পাঠ্য টেক্সট বইয়ের, বাংলা বইয়ের যে একটা কবিতা রয়েছে, কবিতার নাম তোমরা জানো, সিন্ধু তীরে। সেই সিন্ধু তীরে কবিতা নিয়ে আমি আজকে তার বিষয়বস্তু কি বলতে চাওয়া হয়েছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তার আগে তোমরা একটু বোর্ডটা ফলো করে নাও, কারণ বোর্ডে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য লেখা রয়েছে, যে তথ্যগুলো কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে। তো যদি এই ভিডিওটা কারো ভালো লেগে থাকে, যারা সাবস্ক্রাইবার এখনো নও আমার এই চ্যানেলে, সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে নোটিফিকেশন অল করে দিও। তাহলে কি হবে, যখনই কোনো ভিডিও চ্যানেলে আপলোড করি না কেন, খুব শীঘ্রই দ্রুত তোমাদের কাছে তা পৌঁছে যাবে। এবং অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। কমেন্ট লাইক করলে আমরা উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমরা তৈরি করতে উৎসাহ হই। এবং তোমাদের ভিডিওগুলো কাজে লাগবে এই ভেবেই কিন্তু আমাদের তৈরি করা। এবং তোমাদের এই যদি কাজে আসে, তাহলে আমাদের শ্রমটা সফল বলে আমরা মনে করব। তো চলো বন্ধু, চলে যায় সরাসরি ভিডিওর মূল পর্বে। তো দেখো কি বলতে চাওয়া হয়েছে এখানে। আমি কিছু বোর্ডে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি লিখে রেখেছি। এক হচ্ছে, দেখো কবিতার নাম কি? সিন্ধু তীরে। আচ্ছা, কবিতার নাম কি? সিন্ধু তীরে। নেক্সট দেখো কবির নাম লেখা আছে, কবির নাম হচ্ছে সৈয়দ আলাওল। পরে দেখো কি লেখা আছে? উৎস, অর্থাৎ সিন্ধু তীরে কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে। দেখো কি লেখা রয়েছে? লেখা রয়েছে পদ্মাবতী কাব্যগ্রন্থ। এবার দেখো এই যে পদ্মাবতী কাব্যগ্রন্থ, এটা তো বাংলায় লেখা, কিন্তু আমাদের যে মেন যে মূল গ্রন্থ যেখান থেকে নেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি পদ্মাবতীটা হচ্ছে একটা অনুবাদ করা, মানে ওটা অন্য ভাষায় লেখা, সেটা পদ্মাবতীকে বাংলায় ট্রান্সফার করা হয়েছে। কিন্তু মূল যে গ্রন্থর নাম সেটা হচ্ছে পদুমাবত। তোমরা জানো এটা সিনেমাও রয়েছে হিন্দিতে। কি বললাম? মূল গ্রন্থের নাম কি? পদুমাবত। এবং দেখো এই যে মূল গ্রন্থ পদুমাবত, এটা কার লেখা? না মালিক মোহাম্মদ জায়সি। আবারও বলছি, পদুমাবত যে মূল কাব্যগ্রন্থটা, সেটা লেখা হয়েছে মালিক মোহাম্মদ জায়সি। তবে সিন্ধু তীরে কবিতায় যাওয়ার আগে আমাদেরকে কিছুটা পূর্বপাঠ জানতে হবে, কারণ পূর্বপাঠ না জানলে আমাদের কিন্তু ভুল হয়ে যাবে। তাই পূর্বপাঠ জানাটা আমাদের অত্যন্ত জরুরি। তাই পূর্বপাঠটা তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে এবং জেনে রাখা উচিত। কারণ হচ্ছে, পূর্বপাঠ জেনে রাখলে তাহলে কিন্তু আমাদের কি হবে, আমাদের এই যে মানে কবিতাটা শুরু করব বা যখন পড়াবো, তোমাদের সামনে বলবো বিষয় সংক্ষেপটা, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। নাহলে প্রথম থেকে হট করে বললে তোমরা কিন্তু তা বুঝতে পারবে না। সেই জন্যই প্রথম পূর্ব পরিচয়টা আমাদের জানতে হবে। কি বলছে দেখো না, চিতোরের রাজা রত্ন সেন। তাহলে চিতোরের রাজার নাম কি? চিতোরের রাজার নাম হচ্ছে রত্ন সেন, এবং তিনি বিয়ে করেছিলেন সিংহল রাজকন্যা পদ্মাবতীকে। আবারও বলছি, চিতোরের যে রাজা তিনি হচ্ছেন রত্ন সেন, তিনি বিয়ে করেছিলেন সিংহল, মানে বর্তমান যে দেশের নাম শ্রীলঙ্কা, সেখানকার রাজকন্যা পদ্মাবতীকে বিয়ে করেন। কিন্তু বিয়ে করে রাজা ওই সিংহল বা শ্রীলঙ্কা থেকে কিন্তু ফিরে আসেননি, তিনি ওখানেই দীর্ঘদিন অবস্থান করছিলেন। কিন্তু এদিকে মানে তার যে রাজ্য, মানে আমাদের যে রাজা রত্নসেনের যে রাজ্য, সেখানে কিন্তু তার প্রথম পক্ষের স্ত্রী, মানে তার যে প্রথম স্ত্রী, তার নাম কি? নাগমতি। সে কিন্তু মানে চিতোর রাজ্যের যে রাজ পরিবার সেখানে থাকতো। আর এদিকে চিতোররাজ সিংহল রাজকন্যাকে বিয়ে করে সিংহলেই অবস্থান করছেন। কিন্তু তার প্রথম স্ত্রী নাগমতি, তিনি কিন্তু স্বামীকে দীর্ঘদিন ছাড়া অবস্থায় রয়েছেন রাজাকে, সেহেতু তার মনে একটা বিরহ বেদনা দেখা দিচ্ছে। তো এই খবরটা রাজার কানে পৌঁছায়। তখন রাজা ঠিক করলেন কি, যে না, অনেকদিন সিংহলে থাকা হয়েছে, এবার উনি সিংহল থেকে ওনার যে রাজ্য চিতর, ওখানে ফিরে আসবেন। তো সঙ্গে ঠিক করা হলো, সঙ্গে তিনি নিয়ে আসবেন তার যে রানী, পদ্মাবতী ও তার সখীদেরকে নিয়ে আসবেন তার চিতর রাজ্যে। রাজা রত্ন সেন যখন মানে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময়ে দেখা গেল কি না, সেই সময়ে অর্থাৎ সমুদ্র রাজা, তিনি ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে আসছেন রত্ন সেনের কাছে, এবং তিনি কিছু প্রার্থনা করছেন রাজার কাছে সম্পদ। কিন্তু রাজা রত্ন সেন সেই প্রার্থনায় কর্ণপাত করেননি। কর্ণপাত না করে উনি ওই
যে ভিখারি ব্রাহ্মণ সেজে এসেছিল সমুদ্র, তাকে উনি তাড়িয়ে দেন। ফলে সমুদ্র কি হলো, এই মানে যে ভিখারি সেজে এসেছিল সে অত্যন্ত ক্রোধান্বিত হয় এবং রাগান্বিত হয়। এরপর যখন দেখা গেল যে রত্নসেন তার ভেলা নিয়ে বা তার যে যা মানে নৌকা নিয়ে যখন উনি সমুদ্রপথে পাড়ি দিচ্ছেন তার রাজ্যে ফিরে আসার জন্য, হঠাৎ করে সমুদ্রে প্রবল একটা ঝড় ওঠে বা বিপর্যয় দেখা যায়। সেই প্রাকৃতিক বিপর্যয়ে রাজা রত্নসেন তার যে মাঞ্জস বা ভেলা এবং পদ্মাবতীর যে মাঞ্জস সেগুলো মানে বিচ্ছিন্ন হয়ে যায়। এবং তখন রাজা রত্নসেন কী করলেন, তিনি দেখলেন একটা মাঞ্জস বা ভেলা, দেখতে পেলেন কি তাদের পত্নী রয়েছে পদ্মাবতী এবং তার 4 সখী রয়েছে। অর্থাৎ যখন এনারও মানে রাজা রত্নসেনেরও নৌকা বিপর্যস্ত এবং তার রানীদেরও নৌকা বিপর্যস্ত, অর্থাৎ তাদের যাওয়া যাবে না, সেরকম সময় উনি দেখলেন যে সমুদ্রের একটা ভেলা বা মাঞ্জস ভাসছে। সেই ভেলা ও মাঞ্জসে তিনি নিজের স্ত্রী পদ্মাবতী ও তার 4 সখীকে তুলে দেন এবং রাজা রত্নসেন অন্য একটা মাঞ্জসে আসছেন। হঠাৎ করে দেখা গেল পদ্মাবতীর যে মাঞ্জসটি বা ভেলাটি সেটা সমুদ্রের পাড়ে গিয়ে আছড়ে পড়ে এবং আছড়ে পড়া মাত্রই পদ্মাবতী ও তার সখীরা আতঙ্কিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং এরপরই কিন্তু শুরু হচ্ছে তোমাদের এই মূল কবিতাটা। তাহলে কি বললাম, মনে পড়ছে তোমাদের যে এই পুরো পাঠ তোমাদের পড়তেই হবে বা জেনে রাখা ভালো, কারণ কি তোমরা কি দেখলে রাজা রত্নসেনের হচ্ছে উনি হচ্ছেন চিতরা রাজা, এবং ওনার প্রথম স্ত্রীর নাম কি নাগমতী। এদিকে উনি কি করেছেন না সিংহল রাজকন্যাকে উনি বিবাহ করেছেন এবং সিংহল রাজবাড়িতে তিনি দীর্ঘদিন বিচরণ করছেন। কে? চিতররাজ রত্নসেন। কিন্তু এদিকে তার প্রথম স্ত্রী নাগমতী স্বামীর চিন্তায় বিভোর এবং দীর্ঘদিন স্বামী দূরে থাকায় উনি বিরহ বেদনায় ব্যথিত হয়েছেন। সেই খবরটা চলে গেল কোথায়? সিংহলে, রত্নসেনের কাছে। এবং রত্নসেন বাড়ি আসার জন্য তোড়জোড় করছেন এবং ঠিক সেই সময়ে কি হলো না সমুদ্র কার রূপ ধারণ করেছে? একজন ছদ্মবেশী ব্রাহ্মণ ভিখারি এসে রত্নসেনের কাছে কিছু সম্পদ দাবি করছেন বা প্রার্থনা করছেন, কিন্তু রত্নসেন সেদিকে কর্ণপাত করেননি, ওকে ভিখারি ব্রাহ্মণ তুচ্ছ বলে তাকে তাড়িয়ে দেন। ফলে এই ব্যাপারটা সমুদ্র ভালো মনে নেননি, তিনি রাগান্বিত ক্রোধান্বিত হন। যখন রত্নসেন তার পদ্মাবতী তার সখীদের নিয়ে মানে চিতরাজ্যে মানে যাওয়ার জন্য উপক্রম হচ্ছেন ভেলা করে, ঠিক সেই সময় সমুদ্রে একটা প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়। ফলে কী হলো, পদ্মাবতী ও তার সখীদের যে মাঞ্জস বা নৌকা এবং রত্নসেনের নৌকা বিপর্যস্ত হয়ে পড়ে। ঠিক সেই সময় সমুদ্র দিয়ে একটা মাঞ্জস বা ভেলা দেখতে পায় রত্নসেন এবং একটি ভেলায় রত্নসেন কী করলেন না পদ্মাবতী তার সখীদের তুলে দিচ্ছেন এবং অপরটায় উনি আসছেন এবং সমুদ্রের পাড়ের কাছে গিয়ে হঠাৎ করে সেটা ধাক্কা খায় এবং তারা আতঙ্কিত হয়ে পদ্মাবতী ও তার সখীরা জ্ঞান হারিয়ে ফেলে। এবার আমাদের মূল কবিতা দেখো কি বলছে না, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। অর্থাৎ কন্যা, এখানে কন্যাকে পদ্মাবতী, সেই পদ্মাবতী ও তার সখীদেরকে কি সমুদ্রের প্রাকৃতিক বিপর্যয় তাদেরকে একেবারে সমুদ্রের মাঝে এনে ফেলেছে এবং তারা সমুদ্রের মাঝে একটা দিব্য স্থান দেখতে পায়। কারা? পদ্মাবতী। অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদাচর। এবং সেই জায়গাটি তারা যে দিব্যপুরী দেখেছে পদ্মাবতী, সেই জায়গাটা অত্যন্ত মনোরম মনে হয়েছে এবং তার কাছে মনে হয়েছে যে এখানে কোনো রকম দুঃখ কষ্ট নেই এবং পদ্মাবতী এও মনে করেছে যে এখানকার মানুষেরা সর্বদা সত্য ধর্ম আচরণ করে, মানে তারা সর্বদা সত্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। নেক্সট দেখো, সমুদ্র নিপতি সুতা পদ্মা নামে গুণজুতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। সমুদ্র যারা কন্যা, সুতা মানে কন্যা, সমুদ্র যারা কন্যা পদ্মা, এই পদ্মা হচ্ছে তার বিভিন্ন গুণ রয়েছে। এই পদ্মা কি না সে সিন্ধু তীরে এক দিব্যস্থান রচনা করেছিল। ওপরে পর্বত এক ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। এবং সেই দিব্যস্থানের ওপরের দিকে বা উত্তর দিকে ধরে না তোমরা, এক পর্বত রয়েছে এবং সেখানে ফুল ও ফলের বিভিন্ন গাছ রয়েছে এবং ঠিক তার পাশে একটা উদ্যান বা বাগান পদ্মা তৈরি করেছে।
নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। সেখানে বিভিন্ন ফুলের গাছ রয়েছে এবং তার যে সৌরভ মানে গন্ধ, সুগন্ধি সর্বত্র যেন মনকে হরণ করে, প্রকৃতিকে আকর্ষিত করে। এবং সেখানে অনেক কি রয়েছে, বিভিন্ন সুলক্ষণযুক্ত মিষ্ট ফলের গাছ রয়েছে। তাহাতে বিচিত্র টঙ্গী হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। টঙ্গী মানে প্রাসাদ, সেখানেই বিভিন্ন রং, সোনার মানে হেমরত্ন মানে কি সোনা, হেম মানে সোনা, সোনালী বর্ণের বিভিন্ন মণিমাণিক্য দিয়ে সাজানো এক প্রাসাদ রয়েছে বিচিত্র রঙের, এবং সেই প্রাসাদেই সর্বদা কে থাকেন, কন্যা। পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। অর্থাৎ যখন রাত্রিবেলা বাবার বাড়িতে বা পিতার বাড়িতে ছিল পদ্মা, তখন কিন্তু তার সখীদের সঙ্গে সে বিভিন্ন খেলাধুলায় মত্ত ছিল। কিন্তু যখন সময় হলো ভোর বা সকাল, প্রত্যুষ মানে সকাল বা ভোর, যখন সময় সকাল হলো বা ভোর হলো, সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানের রঙ্গে, সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস। এবং যখন পদ্মা তার সখীদেরকে নিয়ে বাগানের উদ্দেশ্যে এলেন সকালবেলা, তখন উনি কী দেখলেন, দেখলেন সিন্ধু তীরে একটা মাঞ্জস বা ভেলা রয়েছে। মনেতে কৌতুকবাসী তুড়িতে গমনে আসি। ওই মাঞ্জস বা ভেলা দেখে পদ্মার মনে একটা কৌতূহল ওঠে, সেই জন্য পদ্মাবতী অত্যন্ত দ্রুত গতিতে সেখানে যান। মধ্যে যে কন্যা, ভুল বলছি, তুড়িতে গমন আসি এবং সেখানে খুব দ্রুত যান। দেখে চারি সখী চারি ভীত, এবং পদ্মাবতী সেই মাঞ্জস বা ভেলার কাছে গিয়ে কী দেখলেন না, চারজন সখী পরিবেষ্টিত হয়ে একজন মাঝে অপরূপ সুন্দরী মহিলা অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। মধ্যে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী, নিপাতিতা চেতন রহিত, চেতন রহিত। তাহলে কি বলছেন না, ওই চার কন্যা পরিবেষ্টিত মাঝে যে কন্যাটি রয়েছে, তার যে রূপ, সেই রূপ যেন স্বর্গের অপ্সরাকেও হার মানায়। এবং সেই মহিলাটিও, সেই কন্যাটিও, মাঝের কন্যাটিও, যার রূপ স্বর্গের অপ্সরাকেও হার মানায়, সেও কিন্তু অচৈতন্য অবস্থায় রয়েছে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, পদ্মাবতীর রূপ দেখে পদ্মা অবাক হলো, অনুমান করে নিজোচিতে, এবং নিজের মনে মনে পদ্মা হচ্ছে অনুমান করছে। পদ্মা কে বললাম, পদ্মা হচ্ছে সমুদ্র রাজার কন্যা পদ্মা, আর সিংহল রাজকন্যার নাম হচ্ছে পদ্মাবতী। তখন ওই পদ্মাবতীর রূপ দেখে পদ্মা অনুমান করছে, ইন্দ্র সাপে বিদ্যাধরী কি বা স্বর্গ ভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। তাহলে পদ্মা কি অনুমান করছে না, এই মাঝের যে কন্যাটি, এই কন্যাটি হয়তো দেবরাজ ইন্দ্রের অভিশাপে কর্তব্যচ্যুত হয়ে স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে মর্তে অচৈতন্য মানে জ্ঞানহীন অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। বেকত দেখিয়া আঁখি তেন স বসন সাক্ষী, বেথানিত হয়েছে কেশ বেশ। এবং পদ্মা আর কি দেখলেন, পদ্মা আরও চোখ চেয়ে দেখলেন যে ওই চার সখী এবং মাঝের যে কন্যা পদ্মাবতী, তার কি না, তার বসন মানে কাপড় সমস্ত কিছু এলোমেলো রয়েছে, এবং বেথানিত হয়েছে কেশ বেশ, সেই সঙ্গে তাদের চুল, মাথার চুল এবং এলোমেলো হয়ে রয়েছে কাপড়ের সঙ্গে। বুঝি সমুদ্রের নাও, নাও মানে নৌকা, ভাঙিল প্রবল বাও, বাও মানে বাতাস, প্রবল মানে এখানে ঝড়। তাহলে কি পদ্মা কি বুঝছেন, যে হয়তো সমুদ্রের প্রবল ঝড় বা বাতাস তাদের নৌকাটাকে দিকভ্রষ্ট করেছে বা কি করেছে না, উল্টে দিয়েছে। মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, এবং এটা ভেবে তারা অজ্ঞান হয়ে গেছে, যে সমুদ্রের প্রবল ঝড়ে পড়ে তাদের নৌকা কি হয়েছে, ডুবি হয়েছে বা নৌকা তছনছ হয়ে গেছে, এবং এই ভয়ে তারা অজ্ঞান হয়ে গেছে। কারা, পদ্মাবতী তার চার সখী। চিত্রের পুতলি সমা নিপতিত মনোরমা, এবং পদ্মাবতী তার চার সখী যেভাবে মাটিতে পড়ে রয়েছে, সেটাকে দেখে পদ্মা অনুমান করেছেন যেন মনে হয় কোনো ছবি, মানে চিত্র মানে পট বা ছবি, যেন অচৈতন্য হয়ে মাটির কোনো পুতুল অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে রয়েছে, কারণ তাদের কোনো রকম কোনো নরণচরণ সে সময় ছিল না। কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, কিন্তু তারা অচৈতন্য অবস্থায় পড়ে থাকলেও তাদের অল্প অল্প ততক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস চলছে। অতি স্নেহ ভাবী মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোড়ে না করো নৈরাস। এবার দেখো
পদ্মা অত্যন্ত স্নেহপরায়ণবশতভাবে চিন্তা ভাবনা করে বলছে যে হায় ভগবান, আমি যে ভাবছি এই পদ্মাবতী ও তার 4 সখীর যে অল্প প্রাণ রয়েছে, সেই ভাবনাটা যেন আমার ভুল না হয় এবং ভগবান যেন আমাকে কোনো রকম নিরাশ না করেন। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন। আমি আমার পিতা যে পুণ্য কাজ করে গেছেন, সেই পুণ্য কাজের দ্বারা এবং আমার ভাগ্যের জোরে চেষ্টা করব এই কন্যাদের জীবনকে রক্ষা করা। বাহুরক মানে রক্ষা করা। কি বললাম? আমার পিতার ক্রিয়াকর্মের যে ফল, সেই ফল এবং আমার যে ভাগ্য, সেই ভাগ্যের বল, এই দুয়ের সাহায্যে আমি ওই 4 জন এবং পদ্মাবতীর যে প্রাণ রক্ষার চেষ্টা করব। চিকিৎসেমু প্রাণপ্রণ কৃপাকর নিরঞ্জন দুঃখিনীরে করিয়া স্মরণ। নিরঞ্জন মানে এখানে ঈশ্বর। প্রাণপ্রণ ধরে চিকিৎসা করব, কিন্তু ঈশ্বর যেন আমায় কৃপা করেন, আশীর্বাদ করেন। দুঃখিনীরে করিয়া স্মরণ, এবং ওই 5 জন মানে কন্যার কথা চিন্তা ভাবনা করে পদ্মা তখন বলছে প্রাণপ্রণ চিকিৎসা করে আমি এদের প্রাণ ফিরিয়ে আনবো, কিন্তু ভগবান বা ঈশ্বর যেন আমাকে আশীর্বাদ করেন। সখী সবে আজ্ঞা দিল উদ্যানেরে মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া। তখন পদ্মা তার সখীদের আদেশ দিলেন যে ওই মাঝের কন্যাটে সহ 4 জনকে উদ্যানের মাঝে নিয়ে এসে কাপড় দিয়ে ঢেকে দাও। অগ্নি জ্বালি ছেকে গাও কেহ শিরে কেহ পাও তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। আগুন জেলে গায়ে সেক দেওয়া হলো, পায়ে সেক দেওয়া হলো এবং সেই সঙ্গে তন্ত্র মন্ত্র প্রয়োগ করা হলো। আর কি? গাছগাছালি ঔষধ, যেটা মহা ঔষধি বলা যায়, ভেষজ ঔষধ প্রয়োগ করা হলো। কি বললাম? আগুন জেলে শরীরে সেঁক দেওয়া হলো, মাথায় দেওয়া হলো, গায়ে দেওয়া হলো, পায়ে দেওয়া হলো। সেই সঙ্গে তন্ত্র মন্ত্র প্রয়োগ করা হলো এবং গাছগাছালি ভেষজ উদ্ভিদের যে ঔষধ, সেটাও প্রয়োগ করা হলো। দণ্ডচারী এই মতে বহু যত্ন চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন। 4 দণ্ড, 1 দণ্ড মানে 24 মিনিটের একটু কম সময়, ঠিক আছে? যদি ভুল বলে থাকি একটু তোমরা দেখে নিও, আমার তাহলে ঠিকটা জানিয়ে দিও। হ্যাঁ, দণ্ডচারী এই মতে বহু যত্ন চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন। এইভাবে 4 দণ্ড ধরে চিকিৎসা করে, অত্যন্ত যত্ন সহকারে চিকিৎসা করে পদ্মা ওই 5 জন কন্যার মানে পদ্মাবতী ও তার 4 জন সখীর প্রাণ ফিরে পেলেন বা ফিরিয়ে আনলেন। পঞ্চকন্যা পাইলা চেতন, এইভাবেই ওই 5টি কন্যা জ্ঞান ফিরে পেল। শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন। শ্রীযুত মাগন গুণী, মাগন ঠাকুর হচ্ছেন আরাকান রাজসভার প্রধানমন্ত্রী। আরাকান হচ্ছে মায়ানমারকে একসময় আরাকান বলা হতো, সেই আরাকান রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন মাগন ঠাকুর। প্রধানমন্ত্রী ছিলেন মাগন ঠাকুর। কি বললাম? শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন। মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায়, কি বললাম? মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় কবি সৈয়দ আলাওল তার কাব্যের মধ্যে এই ঘটনাটা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কি বললাম? মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় কবি সৈয়দ আলাওল কি করেছেন না, অত্যন্ত সুন্দরভাবে এই কাহিনীটা তিনি এখানে ফুটিয়ে তুলেছেন তার এই সিন্ধু তীরে কবিতায়। তো এই ছিল মোটামুটি তোমাদের পদ্মা মানে সিন্ধু তীরে যে কবিতা, তার যে বিষয় সংক্ষেপ। তবে তোমাদের কিছু জেনে রাখা প্রয়োজন যে এই কবিতা থেকে কোন কোন লাইনগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় হতে পারে, বিশেষ করে 3 নাম্বার আর 5 নাম্বার পরীক্ষার জন্য। সেজন্য তোমরা কয়েকটা লাইন একটু আন্ডারলাইন করে রেখে দিও, তোমাদের কাজে লাগবে। দেখো লাইন বলছি, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বললাম? দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, বিধি মোড়ে না করো নৈরাস। ঠিক আছে, বিধি মোড়ে না করো নৈরাস। নেক্সট হচ্ছে সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস। ঠিক আছে, পরের লাইন তোমরা দেখবে, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা। নেক্সট হচ্ছে তথা কন্যা থাকে সর্বক্ষণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, তথা কন্যা থাকে সর্বক্ষণ। তোমরা নেক্সট দেখবে হচ্ছে পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা পাইলা চেতন। এছাড়াও ইন্দ্র সাপে বিদ্যাধরী কিবা স্বর্গভ্রষ্ট করি, এই লাইনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা দেখবে হচ্ছে সখী সবে আজ্ঞা দিল উদ্যানেরে মাঝে নিল, এই লাইনটা, বা চিকিৎসেমু প্রাণপ্রণ কৃপাকর নিরঞ্জন, এই লাইনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 নাম্বারের জন্য, 5 নাম্বারের জন্য। এবং 5 নাম্বারের জন্য তোমাদের কিন্তু
বলবো অবশ্যই তোমরা কিন্তু এই যে কবিতা রয়েছে সিন্ধুতীরে, সেই সিন্ধুতীরে কবিতার যে সার সংক্ষেপ অবশ্যই তোমরা যেমন বললাম এটা একটু করে যেও, তাহলে যাই প্রশ্ন দিক না কেন তোমরা কিন্তু উত্তরটা করতে পারবে। সেই সঙ্গে আর একটা কথা বলবো, সিন্ধুতীরের কবিতার জন্য তোমরা অবশ্যই সিন্ধুতীরের কবিতার যে নামকরণের সার্থকতা সেটা তোমরা অবশ্যই কিন্তু ভালো করে করে যাবে। নামকরণের সার্থকতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো কবিতার ক্ষেত্রে। তাই সকলকে আমি রিকোয়েস্ট করব যে কবিতার নামকরণের সার্থকতাগুলো তোমরা অন্তত ভালো করে একটু দেখে যেও। নামকরণের সার্থকতা যদি করে যায় তাহলে মোটামুটি মানে বিশেষ সংখ্যাটা প্রায় এসে যায়, সবটা আসবে না, প্রায় এসে যায় বলা যায়। এবং অবশ্যই বিষয়বস্তু করে যাও, বিষয়বস্তু করে গেলে বা সার সংক্ষেপ করে গেলে কি হয়, যাই প্রশ্ন দিই না কেন আমি কিন্তু উত্তরটা করতে পারবো। আরেকটা কথা বলি, তোমাদের কিন্তু 5 নম্বরের ক্ষেত্রে উত্তরের ক্ষেত্রে কোটেশন কিন্তু গুরুত্বপূর্ণ। কোটেশন কিন্তু ইউজ করবে। কোটেশন ইউজ করলে নাম্বারটা অনেকটা বেশি ক্যারি করে, তবে এক্ষেত্রেও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। কী ব্যবস্থা? যদি কোটেশন মনে না থাকে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তোমরা কোটেশন দেবে না, কারণ কোটেশন একটুখানি ভুল হলে কিন্তু কেটে দেবে। হ্যাঁ, সেজন্যই বলছিলাম যে কোটেশন যদি সবটা মনে থাকে লাইনটা সঠিকভাবে তবেই কিন্তু কোটেশন ইউজ করবে, যদি মনে না থাকে সেখানে কোটেশনটা চালাবে না, কোটেশন দেবেই না। ওকে, সেজন্য বলছি যে কোটেশন কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে, কারণ কোটেশন কিন্তু নাম্বার অনেকটাই ক্যারি করে। তো তোমরা চেষ্টা করবে 5 নম্বরের প্রশ্নে অন্তত 2টো করে কোটেশন ইউজ করার, এবং কোটেশন কিন্তু সঠিক জায়গায় ইউজ করবে। উল্টো পাল্টা জায়গায় কোটেশন দিতে বলেছি মানে এই নয় যে যেখান সেখানে আমি কোটেশন একটা বসিয়ে দেবো, সঠিক জায়গায় কিন্তু কোটেশন ইউজ করবে। ওকে, আর চেষ্টা করবে যে কোটেশনগুলো কালো কালিতে, যদি ব্লু কালিতে অ্যান্সার লেখো কোটেশনগুলো অন্তত কালো কালিতে লিখবে, তাতে কি হয়, তাদের পরীক্ষকের কিন্তু একটা দৃষ্টি আকর্ষণ হয়, এবং তিনি হয়তো মনে মনে ভাববেন যে না এই ছেলেটি বা এই মেয়েটি অন্যদের থেকে একটু আলাদা। মানে তোমাকে চেষ্টা করতে হবে অন্যদের থেকে আলাদা প্রমাণ করার। তুমিও যা পড়ে যাচ্ছ অন্যজনও একই পড়ে যাচ্ছে, সেম পড়ে যাচ্ছে, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে অন্যের থেকে একটু আলাদা হওয়ার, আর এই জন্যই তখনই কিন্তু নাম্বারটা একটু ক্যারি করবে বেশি। এটা কিন্তু মাথার মধ্যে রেখে দেও। আর শর্ট কোশ্চেন কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। পুরো শর্ট কোশ্চেনে ব্যাকরণে যা নাম্বার রয়েছে ওখান থেকে যদি পুরো নাম্বারটা তুলে আনতে পারো তবেই কিন্তু এদিকে নাম্বার অনেকটা বেশি ক্যারি করবে। কারণ তোমরা জানো যে ব্যাকরণে কিন্তু তোমাদের অনেকটা নাম্বার রয়েছে, খুব সম্ভবত 15 বা 16 নাম্বার রয়েছে এমসিকিউ আর থেকেও মিলিয়ে, ওখান থেকে পুরো পুরো নাম্বারটা তুলতে হবে। ব্যাকরণ পাঠ যারা অত্যন্ত দুর্বল রয়েছে তাদেরকে বলবো যে ব্যাকরণটা নিয়ে তোমরা খাটো, এবং এই সংক্রান্ত কিছু ভিডিও, কারক সমাস বাক্য কিছু ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিও। যদি কোনো সমস্যা হয় আমাকে জানিও। কারক সমাস আমি পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি, বাচ্চরও কিছুটা বাকি রয়েছে একটা পার্ট, আর মনে হয় বাক্যরও একটা পার্ট বাকি রয়েছে। তাহলে কিন্তু আমার বাক্যটা কমপ্লিট হয়ে যাওয়ার চেষ্টা করব। অক্টোবর মাসের 15 তারিখের মধ্যে বাক্যের যে পার্ট দুটো বাকি রয়েছে দুটো শেষ করে দেওয়ার, কারণ শেষ করে দিলে তোমরা তাহলে দেখে নিতে পারবে। কারণ তোমরা জানো যে নভেম্বরের 3 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, টেস্ট পরীক্ষা বহু স্কুলে অ্যানাউন্স করে দিয়েছে, এবং যেহেতু নিয়ম মানে ওখান থেকে সরকার থেকে যেহেতু শিক্ষা দপ্তর থেকে যেহেতু নোটিশ পাঠিয়ে দিয়েছে যে এই সময়ের মধ্যে পরীক্ষা নিয়ে নিতে হবে, সেহেতু পরীক্ষা কিন্তু আর দেরি নেই। তাই আধা জল খেয়ে প্রিপারেশান নাও, এবং টেস্ট পরীক্ষায় তুমি যতটা প্রিপেয়ার হতে পারবে ততটা তোমার লাভ। কারণ টেস্ট পরীক্ষা আর ফাইনাল পরীক্ষার মধ্যে জানো ব্যবধান অত্যন্ত কম, কারণ টেস্টের নাম্বারটা তুমি যতটা পাবে সেখানটা তাহলে তোমার আত্মবিশ্বাস সময়টা বাড়িয়ে দিতে পারে, এবং এর ফলে কী হবে, তোমার প্রিপারেশানটা কিন্তু আরও ভালো হবে। কারণ অনেকেই দেখা যায় যে টেস্ট পরীক্ষাটাকে মানে যা তা হবে মোটামুটি দিয়ে ছেড়ে দেয়, কখনোই নয়, মোটামুটি কখনোই দেবে না। তুমি তোমার 100% দিয়ে চেষ্টা করবে টেস্ট পরীক্ষাটা দেওয়ার, কারণ টেস্ট পরীক্ষা তুমি যদি 100% দেওয়ার চেষ্টা করো তাহলে তুমি অন্তত বুঝতে পারবে তোমার খামতি কোথায় রয়েছে, তোমার সঠিক কী রয়েছে, এবং খামতিগুলো তুমি পরবর্তী 2 মাস যে রয়েছে সেই 2 মাসের মধ্যে তুমি কমপ্লিট করে নাও। কারণ সকলেই তো আর সব সাবজেক্টের সমান গুরুত্বপূর্ণ হয় না, কারো বাংলা দুর্বল, কারো ইংলিশ দুর্বল, কারো অঙ্ক দুর্বল, কারো ম্যাথ দুর্বল, কারো ফিজিক্স দুর্বল, কারো বিজ্ঞান মানে লাইফ সায়েন্স দুর্বল। তো সবার বিষয় কিন্তু মানে পারফেক্ট হয় না, কোনো না কোনো বিষয় হয়তো কেউ না কেউ দুর্বল রয়েছে। সেই জন্যই বলছি টেস্ট পরীক্ষাটাকে তোমরা কিন্তু ফাইনাল ভেবেই পরীক্ষা দেবে। টেস্ট মানে এই নয় যে যা মার্ক করে দিয়ে দিলাম চলে এলাম, ওটা নয়। টেস্টটাকে ফাইনালের মতো করেই 100% প্রিপারেশান নিয়ে 100% অ্যান্সার লিখে আসার চেষ্টা করবে, কারণ এটাতেই তোমার কিন্তু অনেকটা প্রিপারেশান হয়ে যায় বলা যায়। এবং সেই সঙ্গে তোমরা জানো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন
এ সময় টেস্ট চলে, বিভিন্ন প্রতিষ্ঠানের সময় ওরা মক টেস্ট নিয়ে থাকে। তোমরা চেষ্টা করবে মক টেস্টগুলো দেওয়ার। অনেক সময় অনেক জায়গাতে ফ্রি মক টেস্টও নেয়, আর অনেক জায়গাতে মানে ফিজ নিয়ে, টাকা নিয়ে মক টেস্ট নেয়। তো তোমরা চেষ্টা করবে যেটা ফিজ নেয় না, যাদের আর্থিক অবস্থা দুর্বল রয়েছে তারা চেষ্টা করবে যেগুলো ফিজ নেয় না সেই মক টেস্টগুলো দেওয়ার। আর যারা আর্থিক অবস্থা সচ্ছল রয়েছে তারা চেষ্টা করো মানে দুটো পরীক্ষা দেওয়ার। কারণ তোমাদের যেহেতু আর্থিক সচ্ছল রয়েছে আর্থিকভাবে তোমরা, তাই তোমরা কিন্তু চেষ্টা করতেই পারো যে যেগুলো বেশি বেশি পরিমাণ টাকা দিয়ে মক টেস্টগুলো নেওয়া হয় সেই পরীক্ষাগুলো দেওয়া, তাতে কোনো অসুবিধা নেই। মক টেস্ট দাও, বিভিন্ন টেস্ট পেপার অনুশীলন করো, বিভিন্ন কোশ্চেন পেপার অনুশীলন করো, বিভিন্ন স্কুলের টেস্ট পেপারের প্রশ্ন তোমরা জোগাড় করে অনুসরণ করো, দেখবে তোমাদের প্রিপারেশান 100% হবে এবং পরীক্ষা তোমরা সফল হবেই। অসফলতা হওয়ার কোনো জায়গায় নেই এবং খুব মানে কঠিন ভেবে পরীক্ষা কিন্তু যাবে না, অত্যন্ত সহজ সরলভাবে যাবে। এতদিন যেভাবে 9 পর্যন্ত পরীক্ষা দিয়ে এসছো বা 10-এর সেকেন্ড টার্ম পর্যন্ত পরীক্ষা দিয়ে এসছো, ওইভাবে সিম্পলিসিটি নিয়ে পরীক্ষা দিতে যাবে। কোনো রকম এক্সট্রা কিছু ভেবে চাপ নিয়ে পরীক্ষা দিতে যাবে না, তাতে কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যাবে। তো এটাই মূল ছিল ফলার। আর যদি বিশেষ সংক্ষেপে আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও যে বিশেষ সংক্ষেপে কোথায় ভুল হচ্ছে, আমি চেষ্টা করবো আমি আমার ভুলটা ঠিক করে নেওয়ার। ধন্যবাদ। সকালে খুব ভালো থাকো এবং সকালে মন দিয়ে খুব পড়াশোনা করো। একদম প্রিপারেশান মানে 100% লক্ষ্যকে সামনের দিকে স্থির করো, লক্ষ্য রেখে এগিয়ে যাও, অন্তত কাছাকাছি গিয়ে তুমি পৌঁছাতে পারবে। এটাই হচ্ছে মূল কথা আজকের ভিডিওর। এবং আগামী দিন চেষ্টা করবো আর অন্যান্য যে কবিতা রয়েছে সেগুলো নিয়ে আসার এবং বিভিন্ন টেস্ট পেপারে কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তোমার সঙ্গে থেকেও তোমাদের যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সেই প্রয়োজনটাকে মেটাবার চেষ্টা করব। ধন্যবাদ। সকালে খুব ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।